নমস্কার। দেখছেন যে মার্কেট গত দুদিন ধরে ভালো আছে। যদি আপনি ডাও জোন্সের দিকে তাকান তাহলেও দেখবেন যে লাস্ট দুটো দিন ডাও আগের দিনও বেড়েছে, কালকেও প্রায় ডাও ন্যাসড্যাক দুটোই 250 পয়েন্টের ধারে কাছে বেড়েছে। এখন এই দু তিন দিনে ভারতীয় মার্কেটে খুব ইন্টারেস্টিং কয়েকটা জিনিস হয়েছে। একটা হচ্ছে দেখবেন কালকে হঠাৎ ভিক্স মানে যেটা ভোলাটিলিটি ইন্ডেক্স সেটা 20% ডাউন হয়েছে, 13 থেকে 10। তবে এত নিচে ভিক্স থাকতে পারবে কি না সেটা অন্য প্রশ্ন। এই ভিক্সকে আমরা 2020 সালে মার্চ মাসে মানে যখন কোভিড আসছিল সেই সময় 86-87ও দেখেছি। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে সামনে যেখানে ইলেকশন, যেখানে আপনি জানেন না কি ঘটতে চলেছে, সেখানে এই ভিক্সের ডাউনটা কি বলে। ভিক্স আপনাকে একটা কথাই বলে যে মার্কেট, আমাদের মার্কেট রেজাল্ট সম্বন্ধে নিশ্চিত, সে যাই রেজাল্টই হোক, কী রেজাল্ট আমি জানি না, কিন্তু মার্কেট প্রেডিক্ট করছে রেজাল্ট ইজ অলরেডি ডান, রেজাল্ট হয়ে গেছে, রেজাল্টটা নতুন করে কোনো চেঞ্জ আসবে না, এটা মার্কেট কিন্তু ধরে নিচ্ছে। নাহলে সামনে এক মাসের মধ্যে এখনও আপনার 26 তারিখে ভোট, আরও 5টা ভোটে আরও 5খানা দফা বাকি আছে, সেই অবস্থায় ভিক্স 10% পড়াটা আমার কাছে তো খুবই আনন্যাচারাল লেগেছে। তো বাট দিস ইজ গুড ফর মার্কেট। মার্কেট ভোলাটিলিটি কে চায়? ভোলাটিলিটি ইন্ডেক্স যত বাড়বে তত তো আপনি মানে অনিশ্চয়তা, আর ভোলাটিলিটি যত কমে নিশ্চয়তা। তো নিশ্চয়তা তো সবাই চায়, আমরা জীবনেও চাই, মার্কেটেও চাই। তো সেই হিসাবে দেখতে গেলে ঠিক আছে, কিন্তু একটা জিনিস আপনি মনে রাখবেন, আপনাকে এই মুহূর্তে আপনাকে দুটো কি লেভেলের একটু ভাবতে হবে, কি লেভেল সম্বন্ধে আপনাকে ক্লিয়ার ভাবতে হবে। একটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি 47,800। ব্যাঙ্ক নিফটি যদি 47,800 না ভাঙে তাহলে এই মুহূর্তে আপনার কোনো চিন্তা নেই। আর আরেকটা হচ্ছে নিফটি আপনি 22,275 স্পেসিফিক্যালি, বা আর 25 পয়েন্ট কমিয়ে আপনি 22,250 ভাবতে পারেন। আমার মনে হচ্ছে 22,275ই যথেষ্ট। যদি 22,275 নিফটি না ভাঙে তাহলে আপাতত নেগেটিভভাবে আপনার কিছু ভাবনার নেই। আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আপনাকে বললাম লাস্ট মান্থে এফআইআই বিক্রি হচ্ছে 50,000 কোটি টাকা প্রায়। তা 50,000 কোটি টাকা আপনাকে কতটা নামিয়েছে? না 1000 পয়েন্ট, রাফলি 22,700-800 থেকে 21,700-800। আর এই কদিনে লাস্ট উইক 21,800 থেকে নেট কেনার পরিমাণ কত? 6,000 কোটি টাকা। তাহলে 6,000 কোটি টাকা আপনাকে 500 পয়েন্ট বাড়িয়ে দিচ্ছে, 700 পয়েন্ট বাড়িয়ে দিচ্ছে। 22,800, 21,800 থেকে 22,500, 6,700 কোটি টাকা বা এরকম কিছু একটা কেনা হয়েছে। তো এইটা আপনাকে বাড়াচ্ছে 700 পয়েন্ট। আর 50,000, আগের দিনও আমি আপনাকে বলেছি এই কদিনে 50,000 কোটি টাকা সেলিং হয়েছে। সেই সেলিং একসময় মার্কেটকে 1/3 করে দিয়েছিল 2007-এ। তো সেখানে এখানে পড়ছে মাত্র 1000 পয়েন্ট, আর 6,000-7,000 কোটি টাকার কেনাতে মার্কেট উঠছে 700 পয়েন্ট। তার মানে কি? মানে হচ্ছে পড়লেও আমাদের ইনহেরিট স্ট্রেংথ এত বেশি যে আমরা বেশি নিচে যাচ্ছি না, অথচ সামান্য কিনলেই মার্কেট উঠছে। আপনি যদি লাস্ট 3 দিন দেখেন, দেখবেন টানা এফআইআই বেঁচেছে। কোনো দিন 2,800 কোটি, কোনো দিন 3,800 কোটি, কোনো দিন 1,500 কোটি, একদিন ছাড়া, কিন্তু মার্কেট উঠে যাচ্ছে। তার মানে এফআইআই বেচছে। আপনি ভাবছেন কী হলো, আপনার ভয় লাগছে, কিন্তু যদি আপনি সারা ওয়ার্ল্ড মার্কেটের দিকে তাকান, যে রিটার্ন আপনার মার্কেট দিচ্ছে সেই রিটার্ন কি অন্য মার্কেটে আছে? যদি না থাকে, এই এফআইআর বেচাটাও আপনার জন্য পজিটিভ। কেন পজিটিভ? এফআইআর বেচছে, তা সত্ত্বেও আমরা উঠছি। কিন্তু এফআই তো এন্ডলেসলি বেচতে পারবে না, এফআইআর বেচারও একটা লিমিট আছে। যেন আপনারা কদিন আগে দেখেছিলেন এফআই লং পজিশন 11% পর্যন্ত এসেছিল, সেটা আবার এগিয়ে গিয়ে 59% পর্যন্ত গিয়ে এখন মনে হয় আবার 40-45-এর কাছাকাছি এসছে। তা এন্ডলেস বেচার জায়গা নেই, তাহলে কোনো না কোনো এফআইকে আবার কিনতে হবে। তার মানে কি, এখন আপনার ডিআইআই আপনারা সবাই মিলে কিনে মার্কেটকে যদি এই লেভেলে নিয়ে যান, তাহলে আরও যদি মার্কেট এরকম যেতে যেতে ওপরের লেভেলে যায়,
তখন তো কাউকে সাপোর্ট দিতে হবে, তখন দেখবেন এফআইআই বেচতে বেচতে এমন একটা জায়গায় হবে তখন এফআইআইকেই কিনতে হবে। তাহলে যেই এফআইআই কিনছে না বলে যে নেগেটিভ ভাবনাটা আপনি ভাবছেন সেটাও আপনি ভাববেন না। আপনি ভাবতে পারেন যে এফআইআই যদি আরও ওপরের লেভেলে কেনে, দ্যাট ইজ গুড ফর ইয়োর মার্কেট, কারণ সেখানে সাপোর্টটা বেশি দরকার। যত আপনি লম্বা হচ্ছে মানে ওপরে যাচ্ছেন তত তো আপনার সাপোর্ট আরও পোক্ত দরকার না। তো সেই হিসাবে এফআইআর এখন কিনছে না, পরে কেনাটা ভেরি গুড। আর এদিকে আরেকটা মাইলস্টোন হলো, আমি মাঝখানে ভিডিওটা করছি 2:30 নাগাদ, ধরুন 2টো নাগাদ, তো হ্যাল দেখবেন 4,000 টাকা ছুঁয়েছে। হ্যাল আপনাদের আমি বহুদিন ধরে বলে আসছি, ফার্স্ট মনে হয় বলেছিলাম তখন 800,000 টাকা ছিল, আজকে 4,000, আরও ওপরে অনেক লেভেল। আমি আশা করি সব কিছু ঠিক থাকলে আরও এরকম 4,000, 5,000, 6,000, 8,000, 10,000 সব লেভেলই হয়তো একদিন আপনাদের সঙ্গে আমি ডিসকাস করব। যারা লং টার্মের কথা ভাবেন তারা সবসময় হ্যাল বেল এগুলোকে ছাড়ার কোনো প্রশ্ন নেই, আপনার সঙ্গে থাকবে, প্রোভাইডেড একটাই সরকার যদি ফেরত আসে। সরকার না এলে ফর দ্য টাইম বিং কী হবে আমি জানি না, তবে সরকার যদি ফেরত আসে ফর নেক্সট 5 years ইউ শুড কিপ ইন ইউর পোর্টফোলিও হ্যাল, বেল, মাঝগাঁও ডক, আইআরএফসি, রেলওয়ে স্টকস সব কিছু থাকবে। আপনার আগের দিনও বললাম যে কয়েকটা সেক্টর নিয়ে মার্কেট বিশেষ করে ভাবছে। আরেকটা ভালো কথা হচ্ছে যে ভোদাফোন যারা করেছিলেন, ভোদাফোনে যারা অ্যাপ্লাই করেছিলেন, যদি কেউ করে থাকেন এফপিওতে 10 থেকে 11 টাকায়, তো সেখানে আজকে দেখেছেন যে সবাই পেয়েছেন, কারণ রিটেল সাবস্ক্রিপশন আমি ভিডিও করে বলেও ছিলাম যে এফপিওতেও অ্যাপ্লাই করতে পারেন এবং এখানে 11 থেকে 12-13 টাকার মধ্যে কিনতেও পারেন ফর দ্যাট, এই হিসাবে যে 10 টাকার নিচে স্টপ দিয়ে আপনারা দেখবেন যেহেতু এফপিওটা আসছে 10 থেকে 11 টাকার ব্র্যান্ডে। যদি কেউ 11 টাকায় পেয়ে থাকেন, কালকে যদি 13.5-14 টাকা হয়, 3 টাকা মানে 3 টাকা মানে 11 টাকায় 3 টাকা মানে কিন্তু 25%। এটা ভাববেন, আপনি একদিন বা দুদিনের জন্য টাকা ইনভেস্ট করে 25% রিটার্ন পাচ্ছেন, ইটস এ হিউজ রিটার্ন। তো ভোদাফোন এফপিও হিউজ সাকসেস। তার কারণ কি, আপনি মার্কেটে একটা ইনহেরিট স্ট্রেন্থ দেখুন, যে কোম্পানিটাকে নিয়ে আপনারা সব থেকে ভয় পাচ্ছেন যে এই কোম্পানিটা ডুবে যাবে কিনা ঠিক নেই, ভাবছেন কি না আপনি কি ভাবছেন প্লিজ একবার লিখবেন তো আমাকে কমেন্টসে, যে সত্যি করে কি ভোদাফোন নিয়ে আপনারা জানতেন যে ভোদাফোন এত ভালো, এফপিওটা এত সাকসেস হবে? অনেকেই বলেছে, আমাকে 2-1জন লিখেছে যে আপনি কি করে বলছেন যে ভোদাফোন কিনতে দিচ্ছেন, আপনার এতদিন মার্কেটে আপনার থেকে সব আশা করি না, 2-1জন লিখেছিলেন। হতে পারে তাদের ভাবনা সেইটাই যে এই কোম্পানিটা ডুবে যাওয়ার চান্স আছে। এবার আপনি উল্টোভাবে দেখুন, ভারতীয় মার্কেটের স্ট্রেংথটা ভাবুন, যে কোম্পানিটা ডুবে যাওয়ার চান্স আছে, যে সেই কোম্পানিটার এফপিও এসছে 18,000 কোটি টাকার, আর সেই কোম্পানিটার টোটাল এফপিওতে লোকে 94,000 কোটি টাকার অ্যাপ্লিকেশন পড়েছে। মানে ভারত নিয়ে লোকে কতটা পজিটিভ থাকলে একটা কোম্পানি, যেটা আপনি শিওরও নন যে কোম্পানিটা ভালো পারফর্ম করবে কি করবে না, সেই কোম্পানিতেও 94,000 কোটি টাকার লোক নিয়ে আসছে। আমি তো আপনাদের বারবার একটা কথা কয়েকশো বার বলেছি যে নেক্সট 10 বছর এটা ভারতের বছর, ইরেসপেক্টিভ অফ যা কিছু, ইন্ডিয়া উইল ইমার্জ অ্যাজ এ ভিক্টোরিয়াস। ইন্ডিয়া আলাদা জায়গায় পৌঁছাবে, একটু জেনে রাখুন। এটা আগেও আপনাদের বিভিন্ন ভিডিওতে বলেছি যে প্রতিটা দেশের একটা সময় থাকে, সেই দেশ যে সময় ব্রেকআউট করে যায়, আপনারা যেমন স্টকের ব্রেকআউট দেখেন, সেরকম দেশের একটা অর্থনীতির ব্রেকআউট হয়, যেটা 1984-এ জাপানে হয়েছে, 2000 সালে আমেরিকায় হয়েছে আফটার .com বাবেল। আমার মতে সেটা হচ্ছে 2024 টু 2030 এই সময়ের মধ্যে ভারত একটা ব্রেকআউট করবে। আপনি ভ্যালুয়েশন আজকে যেটা আপনার অনেক মনে হচ্ছে, সেদিনকে সেটা দেখে আপনি হয়তো ভাবতে পারেন, আমার ইমাজিনেশন, যে আমি ওই দামে কিনিনি কেন, কি দাম ছিল রে 2024-এর জলের দাম, আজকে কোথায় এলো, কত চান্স পেয়েছি। তো হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক মার্কেট কী হয়। ভালো শেয়ার হোল্ড করুন। আরেকটা ব্যাপার হচ্ছে 550, 500 থেকে 600
প্রবাবলি 540 থেকে 570 স্পেসিফিক্যাল জায়গা 22,540 থেকে 570-এর মধ্যে একটা কারেক্টিভ আসতে পারে। ওই জায়গায় যদি পৌঁছায় মার্কেট, সেখান থেকে একটা কারেকশান আসতে পারে। একইভাবে কোনো কারণে কোনো দিন যদি দেখেন 48,600 ব্যাঙ্ক নিফটি গেছে, ওখান থেকে একটা কারেকশান আসতে পারে। কারেকশান মার্কেটের অঙ্গ, তার মানে মার্কেট খারাপ হচ্ছে না, কিন্তু এটা আগে থেকে আপনাদের বলে রাখলাম। ওরম জায়গায় গেলে যদি কোনো কিছুতে লাভ থাকে, একবার প্রফিট বুক করে নিচে পান কিনা দেখতে পারেন, ব্যাস এটুকুই। ভালো থাকবেন, আপনারা সবাই ভালো থাকুন। আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন। নমস্কার।